সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তুহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। 5 আগস্ট বঙ্গভবনে কে কি করেছিলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা। এরপরে জানিয়ে দেব সেন্ট মার্টিন ভ্রমণ, বারবিকিউ পার্টি বন্ধ, রাতে সৈকত ছিল না হইচই। এরপরে থাকবে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে, জানালেন ইসি। সবশেষে জানিয়ে দেব সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন ডক্টর ইউনূস, আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 5 আগস্টে বঙ্গভবনে কে কি করেছিলেন, প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দিলেন। বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে এখন নানামুখী বিতর্ক চলছে। নিজের চোখে দেখা ওই দিনের কিছু ঘটনা শেয়ার করেছেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ। ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি। তার পোস্টটিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজ শেয়ার করেছেন। ইত্তেফাকের পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো। আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে 5 আগস্ট সেনা সদরে অতঃপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেনা সদরে আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে, তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা। উনার উত্তর ছিল গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছেন, হোমওয়ার্ক করব কখন। উনার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, যা কিছু দেখছি তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছিলেন। সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃত্ববৃন্দই প্রথমে যেতে চাননি। সেনাপ্রধান দেশের ক্রান্তি লগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করছিলেন। অপরদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জামায়াতের ডাক্তার শফিকুর রহমান, হামিদুর রহমান আজাদ, জাতীয় পার্টির জিএম কাদের, আনিসুল ইসলাম, মাহমুদ ইসলাম, আন্দোলনের সৈয়দ ফজলুল করিম, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মাওলানা ফাজলুল্লাহ, গণসংহতির জোনায়েদ ও ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল সিয়াল ও জোনায়েদের সাকিরে আমির জিপ গাড়িতে উঠিয়ে আর বাকি নেতৃবৃন্দকে মিনি স্টাকে নিয়েছেন। কোস্টারের গ্লাস সাদা হওয়ায় জিএম কাদের এবং আনিসুল ইসলাম, মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর থেকে ভয়ে আতঙ্কে পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন। আমরা ভয় পাচ্ছিলাম জনতা জিএম কাদেরকে দেখে ফেলে কিনা। যাওয়ার সময় চরমোনায় এই মাওলানা ফয়জুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম। কি ধরনের সরকার হতে পারে এ নিয়ে আলাপ হচ্ছিল। উনি বারবার বলছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে সামরিক সরকার ভালো এবং আমাদের সেভাবে কথা বলা উচিত। ইসলামী দলগুলোর অপৃত্যকরণে ইসলামী ঐক্যজোটের মাওলানা ফায়জুল্লাহ আর বঙ্গভবনে যাওয়া হয়নি। বিএনপি, জামাত সহ অন্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টিও বাদ পড়তো। মাহমুদুর রহমান মান্না, সাইফুল ইসলাম সহ অন্য যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সরাসরি সেখানে গিয়েছিলেন। বঙ্গভবনে যাওয়ার পর জুনায়েদ সাকি ডিউটির অফিসারদেরকে বলেন 3 জনকে সমন্বয়ক গেটে আসতে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে, এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার 3 দরবার থেকে উঠিয়ে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারদের জিজ্ঞেস করেছিলেন কেউ আনতে গেছেন কিনা। সমন্বয়ক হিসেবে যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা ছিল জুনায়েদ সাকির চয়েস। তারা আসলে সমন্বয়ক কিনা তাও আমরা জানি না, এবং আসিফ নজরুল স্যার তাদের আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির প্রথমেই বলেন যে যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। মোটামুটি সবাই এই ব্যাপারে একই সুরে কথা বলেন। শুধুমাত্র চরমোনাই পীর মাওলানা ফয়জুল করিম বলেন যে নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে। জিএম কাদেরের মার্শালরা জারি করার কথা বলেন। সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন যে উনি আইন শৃঙ্খলা রক্ষার সেনা মোতায়েনের কথা বলতে ভুলে মার্শাল লা জারির কথা বলে ফেলেছেন। ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুল স্যারকে সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতে সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট বলেন যে 165 জন সমন্বয়ক তারা নিজেরা আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, এতে তো সময় লাগবে। এখন বিপ্লবী সরকার না হওয়া, বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয় যেভাবে এককভাবে আসিফ নজরুলের উপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি। 5 তারিখে ফ্যাসিস্টের দোষর জিএম কাদের, আনিসুল হক, ফাইজুল্লাহ গংদের যারা দাওয়াত দিয়েছিলেন তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে। তবে আসিফ নজরুল বা বিএনপি, জামায়াত ও সময়ে পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন এটা আমরা মনে হয়নি। হঠাৎ এত বড় পরিবর্তনের হলমার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তাই করেছেন। সেন্ট মার্টিন ভ্রমণ বন্ধ, বারবিকিউ পার্টি বন্ধ, রাতে সৈকত ছিল না হইচই। কঠোর বিধিনিষেধ মেনে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করেছেন পর্যটকেরা। পলিথিনের ব্যবহার প্রবল সহ সামুদ্রিক প্রাণী সংগ্রহ, বারবিকিউ পার্টি ও রাতের সৈকতে হইচই ছিল একবারে নিষিদ্ধ। দ্বীপে আসা পর্যটকদের এজন্য নজরদারিতে পড়তে হয়েছে। 8 কিলোমিটার দীর্ঘ এই প্রভাবশীলতা দ্বীপের জীবন চৈত্রী রক্ষার এমন পদক্ষেপে পর্যটকরাও খুশি। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল রোববার সেন্ট মার্টিনে গেছে পর্যটকবাহী জাহাজ এমবি বার আউলিয়া নামের এই জাহাজের যাত্রী ছিলেন 653 জন পর্যটক। সরকারি নিয়ম মেনে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে জাহাজে ওঠার অনুমতি পেয়েছেন তারা। এর মধ্যে অনুমতি নিয়ে রাত যাপন করেছেন 355 জন পর্যটক। বাকিরা দিনে গিয়ে দিনে ফিরে এসেছেন। গত 1 নভেম্বর থেকে টেকনাফ, সেন্ট মার্টিন এবং কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটক বাহী জাহাজ চলাচলের সরকারি সিদ্ধান্ত থাকলেও নানা জটিলতায় এতদিন পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারেননি। পর্যটক বাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর বলেন আজ সোমবার সকালেও দ্বিতীয় দফায় 664 জন পর্যটক নিয়ে এমবি আর আউলিয়া জাহাজটি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
বিকেল 5টায় জাহাজটি পর্যটকদের নিয়ে ফের কক্সবাজার শহরে ফিরে আসবে আজকালের মধ্যে। এই সাগরপথে আরো 2টি জাহাজ চালুর কথা রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস দৈনিক 2 জাহাজের পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পাচ্ছেন। ফেব্রুয়ারি মাস থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। তখন কোনো পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নির্দেশনা মেনে পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস দৈনিক 2 জাহাজের পর্যটক অনলাইন নিবন্ধন সম্পন্ন করে ট্রাভেল পাস পাচ্ছেন। এর বেশি পর্যটক গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত ভোটার তালিকা কবে জানালেন ইসি। আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করা হবে। সোমবার 2 ডিসেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আপত্তি সহ 4 নির্বাচন কমিশনের নেতৃত্বে 4 কমিটি গঠন সহ 3 এজেন্ডা নিয়ে আজ সোমবার প্রথমবারের বৈঠক বসে এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন কর্মসূচি মিশন। ইসি এর আগে বেলা 11টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি সহকারী নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গত 21 নভেম্বর ভারপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান সিইসি করে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সিইসি ছাড়া নবনিযুক্ত 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন ডক্টর ইউনূস। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মণচারীকে গ্রেপ্তার নিয়ে বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশের অস্থিরতা দেখা দেয়। বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আকর্ষিত শীতলতা চলছে। এমন পরিস্থিতির ভেতরে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 2 ডিসেম্বর আনন্দবাজারে এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফোন আলাপে পত্রিকাটিতে জানান, ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলছে। আমরা এই উত্তেজনা প্রমোশিত করতে চাই। অনলাইনে কৃত্রিমভাবে এই উত্তেজনা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, আমি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিচ্ছিন্ন ঘটনা ছুটছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। চট্টগ্রামে পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রেস সচিব বলেন, ইসকনের সব ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো প্রশ্ন কখনো ওঠেনি। ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয়। এদিকে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি আনন্দবাজারের সঙ্গে কথা বলেছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি পত্রিকাকে বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতির যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে পুরোদস্ত সাম্প্রদায়িক সহিংসতা চলছে, কিন্তু বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই, সেটা মেলে না। তিনি আরো বলেন, আমি সম্প্রতি নোয়াখালী ঘুরে এসেছি। ঢাকাতেও আমার সর্বত্র যাতায়াত রয়েছে। কোথাও হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোনো তর্ক বিতর্ক বা উত্তেজনা দেখা যায়নি। জাল ভিডিওতে অনেক কিছু দেখানো যেতে পারে। অন্যদিকে পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে তো ইসকন থেকে বহিষ্কার করেছে। সবাই তারা সাক্ষী। যে ঘটনা ঘটেছে তা হিন্দু ধর্ম অবলম্বীদের বিরুদ্ধে প্রতিহিংসার ঘটনা বলে আমরা মনে করি না। হামিদুর রহমান আজাদ বলেন, সনাতন ধর্মের কাউকে আক্রমণ করা হয়নি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ থাকবে, সম্প্রতি থাকবে।